এই গণতান্ত্রিকতার আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক অবদান রয়েছে, ভূমিকা রয়েছে। বিভিন্ন দলের প্রতিযোগিতা একটা ক্রেডিবল এবং সংবিধানের প্রতিযোগিতামূলক নির্বাচন হতে হবে, যেটা আমরা 14তে বলেছি, 1800 বলেছি, 24-এ বলেছি, সেখানে হবে। এই গঠনমূলক কাজের মধ্য দিয়ে আমাদের সময়টাকে আমরা ব্যয় করবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগ যদি নির্বাচনে না করে বা ইলেকশনে না যায়, নিবন্ধন বন্ধ হলেও নির্বাচনে যেতে পারে। এই কারণে ইমরান খানের পাকিস্তানি ইমরান খান দল নিবন্ধন বাতিল হয়েছে না, ইলেকশন করছে না, স্বতন্ত্র করতে পারে। মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস তৈরি করেছে। আজকে পত্রিকা এসছে যে র্যাবকে দিয়েই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো নেতৃত্ব দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে কথা বলি দেশ কোন দিকে যাচ্ছে, দেশের রাজনৈতিক অবস্থা কি, আগামী নির্বাচন নিয়ে ভাবনা কি এবং রাজনৈতিক দলগুলো কিভাবে আগাচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব নাকি একটু কাছে এলো, সব বিষয়ে আপনাদের প্রশ্ন যেগুলো থাকে সেইগুলো আমরা আলোচকদের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দুজন আপনাদের পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। বাম পাশে রয়েছেন খন্দকার মাসুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। মাসুক ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং একই সাথে ডান পাশে রয়েছেন আরেকজন পরিচিত মুখ, ডক্টর রেজাউল করিম, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরীর সেক্রেটারি, শিবিরের সাবেক সভাপতি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা প্রিয় দর্শক আজকে কথা বলবো নিবন্ধন ও রাজনীতি, এই শিরোনামে, যদিও থাকবে অন্য সকল বিষয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই জামাত তাদের নিবন্ধন ফিরে পেয়েছে, এমনকি আজকে প্রতীক তাদের যে আগে ছিল দাঁড়িপাল্লা, সেটির ব্যাপারে ইতিবাচক কথা বলেছে নির্বাচন কমিশন। একই সাথে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারাও নিবন্ধন প্রক্রিয়ার জন্য খুব সহসাই যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, এমনটা তারা ঘোষণা করেছেন। এছাড়া রয়েছেন একাধিকবারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা সেই দলটি বিএনপি, তাদের দৃষ্টিভঙ্গি কি তাও আমরা জানবো। তবে প্রথমেই যেতে চাচ্ছি ডক্টর রেজাউল করিম আপনাদের কাছে। আপনাদের ইতিমধ্যেই আপনারা বেশ কিছুদিন আমরা দেখেছি যে একটু নীরব ছিলেন রাজনৈতিক যে কথাবার্তা, সেইগুলো থেকে আপনাদের আমির থেকে শুরু করে আপনাদেরকেও খুব একটা সামনে দেখতে পাচ্ছিলাম না। এটি কি আপনারা অপেক্ষায় ছিলেন যে আপনাদের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার আগে সরকারের সাথে কোনো বিপরীতমুখী অবস্থানে যাবেন না, এটি কি সেরকম কৌশল ছিল? এখন কি কৌশল কিছুটা পাল্টাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাই টিভির দর্শক শ্রোতা মণ্ডলী এবং প্রিয় সঞ্চালক এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আমি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথম আমি বলতে চাই যে আমাদের সরব বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই রাজপথে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। বিগত দিনের আন্দোলনে আমরা কি ভূমিকা পালন করেছি এটা দেশবাসী সাক্ষী। এবং আমাদের উপরে যে জুলুমটি করা হয়েছে সেটি হচ্ছে, দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক দল। এই গণতান্ত্রিকতার আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক অবদান রয়েছে, ভূমিকা রয়েছে। আজকের যে কেয়ারটেকার সরকার, সেখানে এটির প্রবক্তা অধ্যাপক গোলাম আজম ভাষা সৈনিক, এবং পরবর্তীতে এই সরকারের বিরুদ্ধে এই সরকার ক্ষমতায় আসার পরে ফ্যাসিস্ট সরকার, তারা সবার আগে কিন্তু জুলুম নির্যাতন শুরু করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের উপরেই। এবং তার অংশ হিসেবে আমাদের প্রায় 11 জন নেতৃত্বকে, শীর্ষ নেতাকে আমরা হারিয়েছি। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এবং আমাদের বাংলাদেশের সকল জেলায় কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সব অফিসগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের নামাজরত অবস্থায় আমাদের অসংখ্য কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। খাওয়ার টেবিলে বসেছে, সেখান থেকে গ্রেপ্তার করে তাদেরকে নাশকতার মামলায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছে। লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে, হাজার হাজার গুম খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এক মুহূর্তের জন্যেই তাদের প্রতিবাদ থেকে কিন্তু তারা সরে যায়নি। এর পরবর্তীতে বিপ্লবোত্তর যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল, আমি তো বলি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের গোটা বাংলাদেশ ছিল ঐক্যবদ্ধ। সেই লড়াইয়েও আমরা কিন্তু রাজপথে সবাই ছিলাম। এর পরবর্তীতে এসে বাংলাদেশ জামাত ইসলামী, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,
আমরা আদালতের শরণাপন্ন হয়েছি আমাদের নিবন্ধন পেতে, এবং আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, তাকে 14 বছর তিনি কারারুদ্ধ ছিলেন, তাকে আদালত মুক্তি দিয়েছে, এবং আদালত বলেছে যে এই রায়টা ছিল মিসক্যারেজ অফ জাস্টিস, এবং ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড অফ জাস্টিস, অর্থাৎ এর আগে যে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যাদেরকে হত্যা করা হয়েছে, এই টোটাল রায়ের উপরে তারা এই ব্রিটেনের আদালতে মন্তব্যটি করেছে। এর মাধ্যমে আমরা দেখেছি যে এখানে ন্যায়ের বিচারের যে শাসন দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিল সেটি প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তাদের সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আইনি লড়াই বিগত দিনেও আমরা রেখেছি, রাজপথেও ভূমিকা রেখেছি, এবং আপনারা দেখবেন যে এই সময়েও কিন্তু আমরা রাজপথে আমাদের আমিরে জামাত এসে আমাদেরকে নিয়ে কথা বলেছেন, শান্তিপূর্ণভাবে তিনি বক্তব্য রেখেছেন। সুতরাং এখানে কারোর সাথে কৌশলী অথবা কিছু না, বরং আমরা আমাদের আইনানুগ প্রক্রিয়ায় গিয়ে আমরা রায়টি পাওয়ার জন্য অপেক্ষা করেছি। ধন্যবাদ। এবং সেটি আমরা পেয়েছি, এটার জন্য আমরা কিন্তু কোনো আনন্দ মিছিল করিনি, কোনো কিছু রাজপথে আমরা করিনি, বরং আমাদের আমিরে জামাত বলেছেন যেটার জন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, এবং আমাদের নেতাকর্মীরা সেটিই করছেন। এবং বিপ্লব উত্তরও আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, হিন্দুদের পাশে মন্দির পাহারা দেয়া সহ এই গঠনমূলক কাজের মধ্য দিয়ে আমাদের সময়টাকে আমরা ব্যয় করবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেটিকে যদি কেউ কৌশল মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার। আমরা মূলত আমাদের দলীয় সিদ্ধান্তের আলোকেই আমরা আমাদের এইভাবে কার্যক্রম পরিচালনা। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরবো মাশরুকুর রহমান। মাশরুক ভাই, আপনার কাছে একটু ফিরি। সেটি হচ্ছে যে এতদিন তো জামাতের নিবন্ধন ছিল না, প্রতীক ছিল না, একটু সেখানে কি হবে সেই ব্যাপারটি দেখার একটা ব্যাপার ছিল, এবং দীর্ঘদিন থেকে বলে আপনাদের মুখ থেকেই, আপনাদের নেতাদের মুখ থেকেই আমরা শুনছিলাম যে এনসিপি তারা তো নিবন্ধিত দল না, তাদেরকে কেন সরকারের পক্ষ থেকে ডাকা হয়, এটিও আপনাদের অনেক সময় আক্ষেপের জায়গা ছিল। তো জামাত তাদের নিবন্ধন ফিরে পেয়েছে, এনসিপিও তাদের প্রস্তুতি বলেছে যে সম্পূর্ণ হয়তো নিবন্ধন ফিরে পাবে। সেই জায়গাটি আপনাদের রাজনৈতিকভাবে বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এখন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। বিএনপির জন্য চ্যালেঞ্জ কিনা আমি জানি না, তবে আমি প্রথমেই জামাত তাদের নিবন্ধন ফিরে পেয়েছে, তাদের প্রতীকও ফিরে পেতে যাচ্ছে অথবা পেয়েছে। হাইকোর্ট বলেছে নির্বাচন কমিশনকে তোমরা তাদের প্রতীক ফিরিয়ে বিষয়ে সিদ্ধান্ত নাও। তো আজকে দেখলাম চিফ ইলেকশন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা মিলে ঐক্যমত হয়েছে জামাতের প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেবে। আমি মনে করি এটা ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে। আমি তার আগে বলতে চাই, জামাত কোনো দলের নিবন্ধন বাতিল কিংবা প্রতীক সরিয়ে নিয়ে ওই দলকে বিনষ্ট করা যায় না। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতের মতো এরকম একটা সুশীল সংগঠনের আদৌ সম্ভব নয়। সেদিন আমরা এটা বিরোধিতা করেছিলাম একটা রাজনৈতিক দল হিসাবে, কারণ গণতন্ত্র স্বাধীনতোত্তর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা জামাতের সাথে মিলে আন্দোলন সংগ্রাম করেছি। সেই অর্থে কোনো দলের নিবন্ধন বাতিল করে প্রতীক কেড়ে নিয়ে এটার ফল শুভকর হয় না। আমি কি একটু, যদিও সেই প্রশ্নের আপনি মাঝখানে আছেন, চলে যাবে এই জন্য মাসুক ভাই, আমি একটু প্রশ্ন করি যে এই যে কোন দলের, আপনি খুব জোর দিয়ে 3 বার বলেছেন, এই কোন দলের মধ্যে কি আওয়ামী লীগ আছে? পরে পরে হ্যাঁ আমি বলি, মানে আপনাদের এই স্ট্যান্ডটা এখনো আছে? না, এটা আমি বলি তো আমার পার্টির স্ট্যান্ড আমি অবশ্যই একমত। আমার একটা ব্যক্তিগত মত এটা। জি, আমার যারা শুনছেন বা জানেন, আমার জামাতের সাথে, জামাতে যারা করেন তাদের অনেকের সাথে আমার একটা সুসম্পর্ক। হ্যাঁ, জামাত যখন নিষিদ্ধ করা হলো তখন জামাতের কার্যক্রম কোনো মতেই ভাটা পড়ে নাই। কিভাবে কার্যক্রম করেছে উনি ভালো, এটা যদি আপনারা শোনেন বল, যেমন একটা ছোট্ট উদাহরণ দেয়, যেমন বসুন্ধরা একটা মিটিং, 1 কিলোমিটার আগে তাদের মোবাইল রেখে আসতে হবে, এটা নির্দিষ্ট জায়গা আছে, মিটিং করেছে, কার্যক্রম শেষ হয়নি। আর একটা আমি সেই অর্থে বলি, মিলানোর সুযোগ আছে। আমি লীগও নিষিদ্ধ হয়েছিল, জামাতেও একাধিকবার নিষিদ্ধ হয়েছিল না?
জামাত শেষ হয়েছে, হয় নাই। আমি এখানে একটু বলতে চাই, জি জি বলেন। ওই যে একটা আজহার ভাইয়ের কথা বলেছে, 14 বছর ওর মুক্তি হয়েছে। একটা মানুষের জীবন থেকে 14 বছর সরে গিয়েছে, এবং সেখানে এখন যদি সে বলে সেই ভারতের কলকাতার বিখ্যাত সিনেমার মতো, আমার ছবি বিশ্বাস বলেছিলেন কাঠগড়ায় দাঁড়িয়ে আমার 12টি বছর ফিরিয়ে দাও, উনি যদি বলে আমার 14টি বছর ফিরিয়ে দাও, হ্যাঁ, তবে যে দল, যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান যে কর্ম করবে তার সেই কর্ম ভোগ করতেই হবে। সেটা বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, হ্যাঁ, আওয়ামী লীগের সেটা করতেই হবে। আমি ওই জায়গায় থাকতে চাই, কোনো দলের, রাজনৈতিক দলের নিবন্ধ বাতিল করে আমি মাথায় ব্যথা, আমরা মাথা কেটে ফেলতে হবে, নট দ্যাট। পাপকে ঘৃণা করো, পাপীকে না। আপনি যে অন্যায় করছে তাকে বিচার করতে হবে। আমি এ জায়গায় এখানে থাকতে চাই। নেক্সট প্রশ্ন কি আপনি বলেন? না, সেটি হচ্ছে যে চ্যালেঞ্জের কথা বলেছিলাম, নিবন্ধন ফিরে পাওয়ায়। না না, আমরা জামাতের নিবন্ধন তো এটা নতুন না, জামাতের নিবন্ধন ছিল। চ্যালেঞ্জ কি? আমরা জামাতের সাথে একত্রে ইলেকশন করেছি, জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে সংগ্রাম করেছি। আবার জামাতের আমি যেবার পার্লামেন্ট নির্বাচন করি সে সময় জামাত করেছে, সেখানে জাতীয় পার্টি করেছে, আওয়ামী লীগ করেছে, তাল হাত পাখা তারা করেছে, সবাই করেছেন, আমরা করেছি। আমি এই কারণে বলছি যে সাম্প্রতিক বিভিন্ন যে পরিসংখ্যান আসছে সেখানে তো, এবং আপনাদের কথা অনুযায়ী, আপনাদের বক্তব্য অনুযায়ী দুই দলের কিন্তু বিপরীতমুখী অনেকটা অবস্থান বক্তব্যে অনেকে মনে করেন। আবার পরিসংখ্যানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে জামাতের যে আগের যে অবস্থান, সেই অবস্থান অনেকটা পরিবর্তন হয়েছে বলে অনেক জায়গায় পরিসংখ্যানে আসছে। আমি বলি আপনার চ্যালেঞ্জ, 1996 12 জুন নির্বাচনে জামাত আলাদা করছে, আমরা আলাদা করছি, আওয়ামী লীগ আলাদা করছে, আমরা ইলেকশন করিনি, করেছি। 91 সনে জামাত আলাদা, আওয়ামী লীগ আলাদা, আমরা আলাদা করেছি না, সরকার গঠন করছি, জামাত আমাদের সমর্থন দিতে হয়, তা আবার ইলেকশন হবে। সেখানে বিভিন্ন দলের প্রতিযোগিতা, একটা ক্রেডিবল এবং সংবিধানের প্রতিযোগিতামূলক নির্বাচন হতে হবে, যেটা আমরা 14তে বলেছি, 1800 বলেছি, 24 বলেছি, সেখানে হবে। বিভিন্ন দল আবার নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে ঐক্য হতে পারে না। জামাতের আমাদের অনেক বন্ধুপ্রতিম দল জামাতের সাথে যেতে পারে, জামাতের অনেক বন্ধুপ্রতিম হতে পারে, নির্বাচনকে সামনে রেখে হতে পারে। জি, ধন্যবাদ। আমি রেজাল ভাই আপনার কাছে আসি। একটা হচ্ছে যে মাসুক ভাই, এখন কোন দল ইসের নিবন্ধন বাতিলের পক্ষে না, ইভেন আওয়ামী লীগের ব্যাপারেও সেটি বলেছেন, আপনি শুনেছেন। আপনার কি মত, এটি একটু শুনতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দেখুন, জামাতের নিবন্ধন বাতিল করেছে কিন্তু সরকার, তার প্রজ্ঞাপনের মাধ্যমে, অর্থাৎ নির্বাহী আদেশের মাধ্যমে। আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে এদেশের জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, জনতার আন্দোলন যেটাকে আমরা বলি, অর্থাৎ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যেই রাজপথে তারা জীবন দিয়েছে, তারাই কিন্তু আবার বের হয়ে এসে বলেছে যে নাৎসি বাহিনীর নিবন্ধিত অবস্থায় অথবা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার নেই। সুতরাং দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আওয়ামী লীগ বিগত 15 বছর এখানে কি করেছে? আওয়ামী লীগ বিগত 15 বছর এখানে তাদের ক্ষমতায় আসার পরেই তারা প্রথমেই, অর্থাৎ বিএনপি থেকে, 4 দলীয় জোট থেকে তাদের ক্ষমতা হস্তান্তরে শান্তিপূর্ণ জায়গাটিকে তারা রক্তাক্ত করেছে। পল্টনকে তারা লগি বৈঠা দিয়ে তারা লাশের উপরে নৃত্য করেছে, এবং শুধু কি তাই, সারা দেশে তারা প্রায় অর্ধশত নেতাকর্মীকে তারা হত্যা করেছে। জামাতের এবং বিরোধী দলের বাড়ি ঘর দরজায় তার হামলা করেছে। তার আন্দোলনের ফসল হিসেবেই কিন্তু তারা বলেছে মইউ এবং ফখরুদ্দিনের সরকার যেটি এসেছিল এবং যেটা বিরোধী দলের উপরে তৎকালীন সময়ে বিরাট নিষ্পেষণ চালিয়েছে। এরপরেই তারা এখানে আপনি বিডিআর হত্যাকাণ্ডের নামে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ট্র্যাজেডি, সেটি হচ্ছে 64 জন সেনা সদস্যকে হত্যা করেছে। এবং তাদের লাইফ হিস্ট্রি আপনি যদি দেখেন, প্রত্যেকেই ছিল দেশপ্রেমিক, প্রত্যেকেই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং তারা অনেকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা 15 বছর আমাদের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, আমাদের সকল অধিকারকে তছনছ করে দিয়েছে, সেই রৌমারিতে বিজয়ী হওয়া অনেক সদস্য এখানে ছিল। ইতিহাস ইজ দ্যাট। এরপরে শাপলা চত্বর, সেখানে আলেম ওলামাদের রক্ত দিয়ে গোটা
শাপলা তারা রক্তাক্ত করে দিয়েছে। এরপরে আপনি আসেন, হাজার হাজার মামলা, জুলুম, নির্যাতন বিরোধী দলের উপরে কি হয়েছে এগুলো সব সাক্ষী। সর্বশেষ কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি খুবই ইনোসেন্ট মুভমেন্ট ছিল, কিন্তু গোটা বাংলাদেশের একটা যে বিস্ফোরণ সেখানে হয়েছে ছাত্র জনতা, সেখানে আপনি যদি উপমহাদেশের ইতিহাস না বিশ্বের কোথায় ইতিহাস আপনি খোঁজেন, যে সরকার শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এবং তাদেরকে হত্যা করার ইতিহাস আপনি সমসাময়িক কোনো জায়গায় পাবেন না। সুতরাং এটি সেই নাৎসি বাহিনীর মতো হালাকু খান, চেঙ্গিস খান, তারা যেরকম অত্যন্ত নির্মম মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস তৈরি করেছে, আজকে পত্রিকা এসছে যে র্যাবকে দিয়েই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো নেতৃত্ব দেওয়া হয়েছে। ডক্টর ফাইজকে কিভাবে আমাদের লক্ষ্মীপুরের নায়েবে আমির তাকে হত্যা করা হয়েছে, আমাদের চৌধুরী আলম, আমাদের বাকিদেরকে কিভাবে করা হয়েছে। সুতরাং এই জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ আসলে এই দেশের জনগণ করেছে। আর বর্তমানে আপনি যদি বলেন যে এত বড় বিপ্লব পরবর্তী কোথায় আওয়ামী লীগ, কোথায় খুন হয়েছে বিরোধী দলের হাতে অথবা কোথায় নিগৃহীত হয়েছে, বরং তাদের দুর্নীতি, সন্ত্রাস, অপকর্ম, তাদের যেই নেত্রী বলছে শেখ হাসিনা বলছে শেখ হাসিনা পালায় না, তিনিই কিন্তু পলায়নতন্ত্রের উদ্বোধন করেছেন এবং তারাই কিন্তু এখন তাদের অপকর্ম তাদেরকে পেছনে নিয়ে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, বাকশালের সময় তারাই তাদের দলকে নিষিদ্ধ করেছে, আর এবার আবার জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তারা নিষিদ্ধ। ধন্যবাদ। আমি ডিফারেন্ট যে বিরতি থেকে ফিরবো, আওয়ামী লীগ নিষিদ্ধ যদি থাকে ভোটের সময়, সেই আওয়ামী লীগের ভোটার যারা সেই পরিসংখ্যান তাহলে কোন দিকে যাবে বোঝার চেষ্টা করব। ভোটের রাজনীতিতে যদি এই অবস্থায় থাকে, নিবন্ধন ফিরে পেয়েছে জামাত, নিবন্ধনবিহীন কিংবা নিষিদ্ধ দল তো এখন আওয়ামী লীগ, তো তাদের ভোটার তো রয়ে গিয়েছে, তো সেই পরিসংখ্যানের জায়গায় এই ভোটারগুলো আসলে কোথায় যাবে, কাদের বাক্সে তারা সেই ভোটগুলো পড়বে? দেখুন, 79-এ জিয়াউর রহমান আমলে একটা নির্বাচন হয়েছিল, জি, পার্লামেন্ট নির্বাচন। আমার যতটুকু মনে আছে জামাতের প্রধান ছিলেন আব্বাস আলী খান, হয়তোবা ইলেকশনে অংশগ্রহণ করেন এই জামাতের লিপ্রেসার ছিল, মন্দের ভালো তাকে ভোট দাও। বুঝতে পারছি, মন্দের ভালো। আমি আপনারা দুইজনই আমার জন্য শত্রু। কে হইলে আমার ক্ষতি কম হবে তাকে আমার একজন বাঁচতে হবে, নাম্বার 1। কেন বললাম, কোনো দল নিবন্ধন বাতিল করা অর্থ এই নয় ওই দলের যারা সদস্য, সমর্থক, পদধারী নেতা ভোট দিতে পারবে না, তা তো নয়। যদি ধরেন জামাতে নিবন্ধন বাতিল হতো, জামাতে এমনই একটা সংগঠন, জামাতে টপ থেকে যদি একটা চিঠি যেত, একটা বিবৃতিতে কেউ ভোটদান থেকে বিরত, সবাই ভোটদান থেকে বিরত থাকতো। আমি একবার দেখেছিলাম কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে জামাত সব পিকনিকে চলে গেছে, শিবিরের ছেলেমান। আমি তো অবাক, বাবু ভোট দিবি না অমুকে। এটা হয়। আওয়ামী লীগ, বিএনপি বা এই বুর্জোয়া রাজনীতি খাতে তা হয় না, হয় না। লোকাল আমার থাকার ইন্টারেস্টে, লোকালে আমার ব্যবসা বাণিজ্য রক্ষার্থে, আমার অবস্থান রক্ষার্থে কিছু, এটা তো ক্যাডার পলিটিক্স করে না, কিছু ভোট এদিক দিক হয়। সেই অর্থে দল যদি ধরেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না করে বা ইলেকশনে না যায়, নিবন্ধন বন্ধ হলেও নির্বাচনে যেতে পারে। এই কারণে ইমরান খানের, পাকিস্তানি ইমরান খান দল নিবন্ধন বাতিল হয়েছে না, ইলেকশন করছে না, স্বতন্ত্র করতে পারে। যদি না করে, আর যদি তাদের সিদ্ধান্ত এরকম হয় যে ভোট দিতে যাওয়া না, তাহলে এক জিনিস, ভোট দিতে যাওয়া না এটা গণতান্ত্রিক একটা দল যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, দেশ শাসন করছে, জোর করে ক্ষমতা থেকে সেটাও আছে, তারা এটা বলতে পারে না। তার মানে আপনি মনে করছেন যে কোনো ফরম্যাটে আওয়ামী লীগ ইলেকশনে থাকবে, যদি না থাকে, জি, তা তাদের ভোটাররা কোনো দলকে তো বেছে নিবে। মন্দের ভালো তাদের, যেটা আগামী দিনের রাজনীতির জন্য। মন্দের ভালো কি বিএনপি তাদের? না, আমি তাদের ফিরে আসার জন্য এটা নির্ভর করবে, লোকালের অনেক নির্ভর করবে, স্থানীয়ভাবে নির্ভর করবে। আমি এটা আমি অনেক দেখেছি। ধরেন এরশাদ বিরোধী আন্দোলনে অথবা স্বাধীনতা যুদ্ধের সময় অনেক একজন মুক্তিযোদ্ধা, সে একটা ইসিরকে রক্ষা করছে, তারা তাকে ভোট দেয়, তারা
এই সপক্ষে শক্তি ছিল না, এটা হয়। একটা এলাকার পরিস্থিতি পরিবেশ বলে দিবে কোন দিকে যাবে, আমার আচরণ বলে দিবে আমি জামাতের কতখানি সহানুভূতি পাবো কিংবা আদার দলে কত সহানুভূতি, আবার জামাতের আচরণ বলে দিবে আমার সহানুভূতি কত বলে, এটা আমাকে দিয়ে বুঝালাম। আন্ডারস্ট্যান্ড? জি, অনেক ধন্যবাদ রেজাউল ভাই। আমরা এই পরিসংখ্যান নিয়ে আপনার যদি কোনো কথা থাকে আমরা শুনবো, কিন্তু সাথে একটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে আপনারা এতদিন আপনাদের পক্ষ থেকে আমরা শুনতাম বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে, আপনারা সেটিকে বলতেন যে না ঠিক আছে সময় দিতে চাচ্ছেন, একদম ধরে বেঁধে কোনো সময় দিতে চাচ্ছিলেন না। কিন্তু আপনাদের আমির সংবাদ সম্মেলন করেছে, যেটি গতকাল কি সেখানে বলেছেন যে কোনো সময় নির্বাচন হলেই আপনারা প্রস্তুত। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় প্রার্থীও দিয়ে দিয়েছিলেন। তো এটি কি কোনো কৌশল ছিল? অন্য দল তারা নির্বাচনের দাবি বিএনপি করছে, আর আপনারা নির্বাচন এখনই হবে কি হবে না সেটিও একটু আপনাকে ইতিমধ্যে জামাত, আমার ভুল না হইলে 250 আসনে মনোনয়ন দিয়েছে। আমি জামাতের একটা সিস্টেম আছে, জামাত কিন্তু মনোনয়ন চাইতে পারে, উনি মনোনয়ন চাইতে পারবে না, ওনার দল মনোনয়ন দেয় কি, ঠিক আছে না ঠিক নাই? আপনাদের মনোনয়ন চাওয়ার সিস্টেম নাই, ওনারা 250 আসনে মনোনয়ন দিয়েছে। এটি কি মানে এই অন্ধকারে অন্য দলকে রেখে আপনারা একটু এগিয়ে গেলেন বিষয়টা? আমি এই আগের প্রশ্নের একটু দুইটা কথা বলেই এই প্রশ্নে উত্তরে আসতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মানে আমার মানে জন্ম থেকেই, অর্থাৎ যখন থেকে রাজনীতির সাথে যুক্ত, এই পিরিয়ড এবং ইতিহাসের বই পড়ে যতটুকু জেনেছি সেটি হচ্ছে যে আসলে আওয়ামী লীগের সাথে মানে গণতন্ত্রটা কেন যেন যায় না। কারণ আওয়ামী লীগ আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনি যদি এই 15 বছরকে আপনি যদি খতিয়ান হিসেবে দেখেন, আপনি যদি বাকশাল কায়েম দেখেন, আপনি যদি শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস আপনি যদি দেখেন, সেখানে শুধু আছে হচ্ছে মারামারি, সেটি হচ্ছে হত্যা, স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা, তাদের সিরাজ শিকদারকে হত্যা, এবং গুমের সংস্কৃতি বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু আওয়ামী লীগ শুরু করে। একদলীয় শাসন ব্যবস্থার ইতিহাস তারা তৈরি করেছে, মাইট ইজ রাইটের পদ্ধতি, এবং রং হেডেড আমাদের সাবেক সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশের কোর্টে কিন্তু সর্বোচ্চ কোর্ট, এবং তিনি লাঠি নিয়ে হাইকোর্টের বিরুদ্ধে মিছিল করেছেন। সুতরাং আইন এবং ভোট, গণতন্ত্র, এগুলোর সাথে আওয়ামী লীগের একটা বড় ধরনের বৈরিতা আছে। আপনি যদি দেখেন আওয়ামী লীগের আগে রাতের ভোটটা দিনেরটা রাতে করেছে, এইভাবে করে তারা ইলেকশনগুলো পার করেছে। সর্বশেষ পরিসংখ্যান যদি আপনি বলেন, আওয়ামী লীগের আমরা যদি ধরেও নিই 30% সমর্থন ধরে নিই আমরা, তাহলে আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনে কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে? আপনার সেখানে 3 থেকে 4% আলোচনা আসছে, অথচ তারা ভোট দেখিয়ে সেটা প্রথম বলেছে এরকম, এরপরে তারা রেজাল্ট দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ আসলে নিজেই কিন্তু নির্বাচন পছন্দ করে না। তারা একদল, শক্তি, মাইট ইজ রাইট, ওয়ান ম্যান শোয়িং, ওয়ান লিডার, এগুলি তাদের গঠন। এই জন্য আওয়ামী লীগ এখন এখানে রাজনীতি কি করবে না কোন পর্যায়ে, এটা কিন্তু দেশের জনগণ অলরেডি ডিসাইড করে ফেলছে। আমার মনে হয় এই ক্ষেত্রে দুটা পদ্ধতি আছে, সেটি হচ্ছে যে তারা শুধরিয়ে যদি তারা নিজেদেরকে পরিবর্তন করে, সেটা একটা প্রক্রিয়া আছে। আর আপনি দেখবেন তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের দুর্নীতি সন্ত্রাসের সাথে প্রায় মোরলেস অধিকাংশই কিন্তু সম্পৃক্ত হয়ে পড়ে। সুতরাং সেই জায়গায় আমরা মনে করি না যে আওয়ামী লীগের ভোট নিয়ে সবাইকে খুব ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন আছে। এখানে মাসুক ভাই বলেছেন যে আপনাদের ভোট যেমন নড়ে না, আপনারা ভোট প্রয়োজনে কেন্দ্রে যান না। আওয়ামী লীগের যে পার্সেন্ট যতটুকুই থাকুক না কেন, তাদের ভোট কি আপনাদের মতো এরকম শক্তপোক্ত থাকবে, মানে নীতিগতভাবে একই পাল্লায় কি মাপার সুযোগ আছে? দেখুন, সেই সময়টা তো সময় বলে দিবে। কারণ আওয়ামী লীগের এখন যে কাজগুলো চলছে সেটি হচ্ছে তাদের জান কবজের কাজ চলতেছে, তাদের কিন্তু এখন বিচার কার্যক্রম চলছে, তাদের দুর্নীতি সন্ত্রাস, এখানে হত্যা রাহাজানি, বিভিন্ন গুম খুনের সাথে সম্পৃক্ততা। সুতরাং নির্বাচন, ভোট, এগুলো তো আরো অনেক পরের ইস্যু। দুর্ভাগ্যজনক, আমি আজকের টকশোতে এটা আমার মানে প্রথমেই মনে হয় এসে বলবো যে আপনারা আজকে কোনো আরেকটা টকশো আছে সেখানে যদি সংস্কার বলে, তাহলে আমি বলবো ভাই আজকে আমি কথা বলতে চাচ্ছি। আমাদেরকে এই এক ধরনের সংস্কার, ডিসেম্বরে নির্বাচন কিনা, তারপরে ঐক্যমতে কি হয়েছে, এগুলো দিয়ে আওয়ামী লীগের 15 বছরের যেখানে দুর্নীতি, সন্ত্রাস এবং
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে হত্যা, রাহাজানি, অরাজকতা হয়েছে, এগুলোকে আড়াল করার একটা প্রক্রিয়াই কিন্তু আমাদের এজেন্ডা হিসেবে তুলে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের আমিরি জামাত গতকালকে মেড দ্য ফ্রিজে খুবই ক্যাটাগরিক্যালি বলেছেন। সেখানে কিন্তু আপনি জানেন যে রাষ্ট্রদূতরা ছিলেন, সেখানে সাংবাদিকরা ছিলেন, সম্পাদকরা ছিলেন, সিনিয়র সিটিজেনরা ছিলেন। তিনি বলেছেন যে নির্বাচন আমরা ডিসেম্বর কেন, যদি নির্বাচনের প্লেইং ফিল্ড যদি তৈরি হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এখনই নির্বাচনের জন্য প্রস্তুত। সুতরাং এই জায়গায় জামাত নির্বাচনকে বিলম্বিত করতে চায় না, বরং এখানের যেই দীর্ঘদিনের যেই অপরাজনীতি হয়েছে, খুন খারাপি হয়েছে, এখানের যেই আমাদের শাসন ব্যবস্থার মধ্যে যে বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক পদ্ধতিটা রয়েছে, আমাদের বিচারহীনতা রয়েছে, আমাদের এই জায়গাটাকে সংস্কারের মধ্য দিয়ে একটা জায়গায় এনে যদি আমরা নির্বাচনটা না করি তাহলে আলটিমেটলি এটি নির্বাচনের নামে আরেকটি গণতন্ত্রকে হত্যা করা শামিল। ধন্যবাদ। সুতরাং আমরা সেই জায়গায় আমরা থাকতে চাই যে নির্বাচন হতে হবে কিন্তু বিচার, আমাদের সংস্কার এগুলোর মধ্য দিয়ে। যে নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের একটা ব্যাপার বলেছেন, আমি আসবো তার আগে শুভ্রা আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে রেজলভের কথা একটি বিষয় স্পষ্ট উঠে বোধহয় এসে আসলো, লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি হয়, তার মানে আগামীর রাজনীতি কি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কি আগামীতে রাজনীতির আলোচনা আসতে যাচ্ছে সামনে? একটা সুন্দর কথা বলছেন। তার আগে আমি বলি, জি, জামাত ইতিমধ্যে 250 আসনের মনোনয়ন দিয়েছেন এবং এবারই প্রথম জামাত ছবি সহ পোস্টার দিয়েছেন। কখনো তারা ছবি দিতেন না। সুতরাং নির্বাচনের দৌড়ে তারা পিছিয়ে আছে তা না, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এটা কোনো দোষের বিষয় সঠিক। পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই, জামাতের যে কয়জন জাতীয় নেতার ফাঁসি হয়েছে, তাহলে এই যে জামাত এগিয়ে থাকলো সেখানে কি বিএনপি না ঠিক আছে উঠতে পারলো না? এটা আমি এখানে বলতে চাই, জামাত নির্বাচন অবশ্যই চায়, এটি তার প্রমাণ। জামাত চায় না তা বলবো না, আমি এখানে বলি জামাতের যে কজন শীর্ষ নেতার ফাঁসি হয়েছে এবং অনেকের ব্যাপারে আমি পার্সোনালি বলতে এটা হত্যা করা হয়েছে। আমি এদের যে কজন সবাই প্রায় সবার সাথে ওঠা বসা করার সৌভাগ্য আমার হয়েছে। উনি স্বীকার করবেন কি করবেন না আমি জানি না। জামাতে এই লেভেলের জাতীয় নেতা আর কোনোদিন আসবে কিনা আমার সন্দেহ। জামাত কি ধ্বংস হয়েছে? জামাতের ভোট নষ্ট হয়ে গেছে? যদি এরকমই আমেরিকার বেলায় হয়, ভোট থাকবে। এই আপনার বলতেছিলেন এই ভোটটা কোথায় যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি ওই বলেছিলাম এটা আমেরিকা হিসাব করবে, হয় তাদের ভোট দাম থেকে বিরত থাকতে হবে অথবা তারা মন্দের ভালো বাছাই করে নিতে হবে। আমি ওদিকে আর যাব না। আপনাদের কি বলছিলেন আর একটা কথা? আমি বলেছি যে এই যে জামাত ডিসেম্বরের একটা মাসকে বেঁধে না দিয়েও তারা, আপনি বলেছেন যে 250 আসন প্রস্তুত হয়েছে, আপনারা তৃণমূলে কতটা প্রস্তুত হয়েছেন? আপনারা কি প্রার্থী দিয়েছেন? আমরা বলি না, আমাদের জামাতের এবং লেভেল প্লেইং ফিল্ডের বলেছি এটি সামনের রাজনীতি আসছে এক নয়। আমি বললাম না জামাতের কেউ মনোনয়ন চাইতে পারবে না, পার্টি বলে তোমার ইলেকশন করতে হবে, তাকে করতে হয়। এইটা আমাদের দলের সম্ভব না। আমরা দেখেন 14 সন ইলেকশনের আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, তখন আমরা প্রস্তুত ছিলাম না? ছিলাম। 18 সালে ইলেকশনে গিয়েছিলাম ওনাদের নিয়ে, করি নাই? 24 সালে আমরা আন্দোলন সংগ্রাম করেছি না? লেভেল প্লেইং ফিল্ড এটা তো আমরা এই 15.5 বছর দাবি করছি। কারণ খেলার মাঠে কাউরে যদি বুট দেন পায় আর কাউরে যদি খালি পায়ে খেলতে দেন তা তার সাথে পারে কেমন? এই দাবিটা একটা রাজনৈতিক দলের না, যে কোনো লোকের, এটা সঠিক। একটা লোক নির্বাচন না করবে তারও সঠিক। যে খেলার মাঠে রেফারিগিরি করবে তারও দায়িত্ব। এটা আপনি ফিল্ড যদি আপনার যদি ডিসিএসপি যদি একটা দলের পক্ষে কাজ করে তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু হবে কেমনে? তাহলে এই রক্ত দিল কেন? ভোটারের ব্যাপারে একটু ছোট্ট করে কমেন্ট শুনতে চাই, আমি একটু বিরতিতে যাব। তার আগে প্রবাসীদের ভোটের একটা ব্যবস্থা করতে হবে। আপনার এসএসসি পরীক্ষা বাইরে, হয়তো বিসিএস পরীক্ষা বাইরে হয়,
কাটা যায় সেই ব্যবস্থা করতে হবে, ধন্যবাদ। সেটাকে সিস্টেমের মধ্যে এনে তাদের ব্যবস্থা করতে হবে। পুরো এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের ভূমিকা স্মরণীয়, এবং আমাদের দেশ টিকে আছে এই প্রবাসীদের শ্রমের টাকা পাঠানোর কারণে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে অর্থনৈতিক ব্যবস্থা লুট পাট যা করেছে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ ইতিহাসে কোনোদিন হয়নি। এই প্রবাসীরা আজকে টিকিয়ে রেখেছে। যে প্রশ্নটি ছিল যে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আপনাদের আমির কালকে কথা বলেছেন, সেখানের কিভাবে চাচ্ছেন তাদেরকে ভোটাধিকার, এবং এতটা সিরিয়াস কেন আপনারা সেই জায়গাটায়? ধন্যবাদ। দেখুন, একটু আগে আমাদের মাসুক ভাইও বলেছেন যে আসলে আমাদের বাংলাদেশের যেই রেমিটেন্স যোদ্ধা যারা, অর্থাৎ বাংলাদেশের এই বটমলেস বাস্কেট যেটি আমরা যদি বলি, এই জায়গাটিকে টিকিয়ে রাখার যে বড় কারিগর, রহস্যময় পুরুষ বীর যোদ্ধা যদি আমরা বলি, তারা যেমনি অর্থনীতিতে কন্ট্রিবিউশনের মাধ্যমে সেটা করছে, এবং বিগত দিনের এই জুলাই বিপ্লবেও তাদের কিন্তু ঐতিহাসিক অবদান, এবং তারা এখানে কি ভূমিকা রেখেছেন সেটি আমাদের সবার কাছে পরিষ্কার। সুতরাং আমরা মনে করি যারা তাদের জীবনের রক্ত এবং ঘাম দিয়ে গোটা বাংলাদেশকে গড়বার জন্য, অর্থনীতির চাকাটিকে চালু রাখবার জন্য যারা এত অবদান রাখেন, তারা একজন নাগরিক। দেখুন, নাগরিক বাংলাদেশের কে, এটা হচ্ছে কিন্তু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই কিন্তু তাকে আইডেন্টিফাই করা হয়। সেই জায়গায় তারা কেন ভোট দিতে পারবে না? এবং শুধু কি তাই, আমাদের এই শ্রমিকরা বিদেশে যেমনি তাদের ঘাম রক্ত ঢেলে দিয়ে তারা পরিশ্রম করে আমাদের দেশকে এই জায়গায় নিয়ে এসছে, ভূমিকা রাখতেছে, তেমনি আবার এদেরকে কিন্তু প্রবাসে কিন্তু প্রচুর হয়রানির শিকার হতে হচ্ছে। এবং তাদের সবচেয়ে করুণ আহাজার এটা হচ্ছে যে এই রেমিটেন্স যোদ্ধারা, বীর যোদ্ধারা যখন বিদেশে মারা যায়, তখন তারা যখন আমাদের বিমানবন্দরে আসে, তাদের যে আনার যে হয়রানিটা এবং তাদের যে পাওনাটা ফিরে পেতে যে সমস্যা, এই জায়গাগুলোকে রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আমরা মনে করি আমাদের এই ত্যাগী পরিশ্রমী বীর যোদ্ধাদের অবশ্যই ভোটাধিকারের প্রক্রিয়াটা থাকা উচিত। এটা আপনি দেখেন, এখন কিন্তু বিদেশের সাথে আমাদের যে অনেকে বলছেন তারা পড়ালেখার কথা বলছেন, অনেকে বলছেন ভোট আসবে কিভাবে, এগুলো সবটাই কিন্তু সম্ভব। এখন এটার একটা প্রক্রিয়া আমাদেরকে বের করতে হবে। অনেকগুলো প্রপোজাল দেয়া হয়েছে, সেখান থেকে তারা অনলাইনে বলা, সেখানে এগুলোই আলোচনা করে এক কথাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের, আমাদের এই বীরদের অবশ্যই আন্তর্জাতিকভাবে, দেশেও তারা যেখানে আমাদের রাষ্ট্রের জন্য এত বড় অবদান রাখছে, তাদেরকে জাতীয় পর্যায়ে তাদের এই ভূমিকা, বিশেষ করে ভোটাধিকার প্রয়োগের যেই অধিকার, এটাকে অন্তর্ভুক্ত করা উচিত। এবং বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির আমাদের গতকালকে তিনি মেড দ্য ফ্রেসে তিনি যে বক্তব্য রেখেছেন, তার মধ্যে অন্যতম একটা বক্তব্য ছিল, তিনি বলেছেন যে এটিকে আলাপ আলোচনা করে অ্যাকোমোডেট করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামের প্রপোজাল, এবং সেটি করবেন বলে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। একদমই সময়ের শেষ দিকে গুম কমিশনের পক্ষ থেকে আজকে চিফ অ্যাডভাইজারকে রিপোর্ট দিয়েছে আংশিক, সেখানে আপনি জানেন 300 এখনো নিখোঁজ তাদের একটা প্রতিবেদনে এসেছে, এর বেশিও থাকতে পারে বলেছে। তো এবং আপনি জানেন যে একটা করা হয়েছে আইনের, যে আগে 7 বছর নিখোঁজ থাকলে ধরে নেওয়া হতো, সেখানে 5 বছর থাকার একটা দীর্ঘদিনের দাবি হয়তো সংশোধন করতে যাচ্ছে। এই যারা নিখোঁজ হয়ে গেল তাদের জন্য আসলে রাষ্ট্রের কি করণীয়, কি করবেন, বা আগামীতে আপনারা রাষ্ট্র পরিচালনায় গেলে কি করবেন, খুব ছোট্ট করে একটু বলবেন। দেখেন রেজাউল করিম ভাই আওয়ামী লীগের দুঃশাসনের বর্ণনা ছোট্ট একটু আকারে দিয়েছে। জি, আয়না ঘর, আপনি আমার একটা ভাইগনা ব্যারিস্টার আরমান ছিল, 8 বছর অমানবিক যে কাজ হয়েছে, এর ব্যাখ্যা করার আমার দরকার নেই। আপনি এই গুমের কথা বলেন, আমার পিতা মাতা দুজনই মারা গিয়েছেন, আমি তাদের মৃত্যুবার্ষিকীতে আমি দোয়া পড়াই, মোনাজাত করি, আবার আমি লিখতে পারি মৃত অমুক খন্দকার আব্দুর রাজ্জাক, মৃত মার নাম, গুম হয়েছে ইলিয়াস চৌধুরী আলমের নামই বলি। বলেন তো এদের ছেলে সন্তানরা কি লিখবে? বাবা কি মৃত না জীবিত, কোনটা লিখতে পারবে? এটা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকার জন্য কি কি না করেছে বলেন, কি না করেছে? হিটলার মুসলিমের বেশি অত্যাচার করেছে এরা।
এই ট্রুথ কমিশন আর এই যে গুমের কথা, আয়না ঘরের কথা, ট্রুথ কমিশন ব্যাখ্যা দিয়েছে র্যাবের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবচেয়ে বেশি অপরাধ করেছে, রিপোর্টে বলছেন এরা করেছে। এরাই বা কারা? এত বিবেকহীন অমানবিক এই পুলিশ র্যাব হলো কেন, কিভাবে? এটা দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আমাদের দেশপ্রেমিক, সেই ডিজিডিএফআই অফিস আয়না ঘর হতে পারে? একটা লোক বললো না আমি চাকরি করবো না, একটা লোক বললো না আমি এটা প্রতিবাদ করি, করে না তোমার মেরে ফেলবে। তো ক্ষমতা থাকতে হবে কেন? আমরা আজকে 17.5 বছর ক্ষমতায় নাই, হয় নাকি এটা দেশে? এর বিচার হওয়া উচিত। এই জন্য এই বিষয় এই 9 মাসের সংস্কারের এগুলো হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার। মাশকুর ভাই, আপনারাও কি আইন শৃঙ্খলা বাহিনীর, যদি আপনারা রাষ্ট্র পরিচালনায় যান তাহলে সব রাজনৈতিক দলই তো তাদেরকে ব্যবহার করে, আপনারা কতটুকু নিশ্চয়তা দিতে পারবেন যে সেখানে আপনারা যাবেন না? এই 5ই আগস্ট থেকে জি, রাজনৈতিক দল যদি শিক্ষা নিতে না পারে, জি, এবং এদেশের মানুষ যদি শিক্ষা না নেয়, এই দেশের কপালে দুঃখ আছে, রাজনীতির কপালে দুঃখ আছে, আমাদের কপালে দুঃখ। ধন্যবাদ। আমাদের শিক্ষা নিতে হবে। রেজাল ভাই, কতটা শিক্ষা নিতে পারবে আগামী দিনের রাজনৈতিক দলগুলো, কি মনে হয়? না, অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার মাসুক ভাইয়ের সাথে একমত যে দেখুন, এত বড় ডিজাস্টার হয়ে যাওয়ার পরেও যদি আমাদের রাজনীতিবিদ, এবং এটা আমাদেরকে বলতেই হবে যে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো, আমাদের লিডারশিপ এখানে কিন্তু ফেলিউর। আমরা 53 বছরে এখনো দেশের গণতন্ত্রকে একটা জায়গায় আমরা দাঁড় করাতে পারিনি। মানুষের স্বাধীনতার যেই স্বাদ, এটা জনগণ এখনো পায়নি। এখানে এখনো আয়নাগর, গুম, খুন, এখানে আপনার দক্ষিণ আফ্রিকার ওই জঙ্গল বাহিনীর মতো কার্যক্রম এখানে বিগত দিন অব্যাহত রয়েছে। এবং আপনি জুলাই বিপ্লবের পরে এটি কলঙ্কের অধ্যায় হলেও গোটা বিশ্বব্যাপী জাতীয় সংঘের এই রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এখানে শেখ হাসিনা কিভাবে আয়নাগর তৈরি করেছে, জুলুম নির্যাতন চালিয়েছে। সুতরাং আমি ধন্যবাদ জানাই এই গুম কমিশনে যারা কাজ করেছেন। আমি যেহেতু গুম ছিলাম কয়েকদিন, আমাকে ইন্টারভিউর জন্য তারা ডেকেছে, বিশেষ করে নাবিলা, আমি তাকে সেদিনই দেখেছিলাম। শি ইজ রিয়েলি আসলে মানে জেনিয়াস, এবং তাদের টিম যারা ওখানে কাজ করে তারা এই টিমে তারা রিপোর্ট জমা দিয়েছে। এখানে কতগুলো প্রশ্ন আমি রাখতে চাই। এই প্রধান উপদেষ্টাকে এই আয়নাগর জুলাই পরবর্তী এই ভিজিটে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বাধা দেয়া হয়েছে, এবং সেখানে আলামতকে সরিয়ে ফেলা হয়েছে। আমাদের আওয়ামী লীগের এই হাইবোর্ড নেতাদেরকে কারা আসলে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এখনো ফ্যাসিবাদ রাষ্ট্রের যন্ত্রে যন্ত্রে, রন্ধ্রে রন্ধ্রে এখনো কিন্তু বসা আছে। সুতরাং আমরা মনে করি এই জায়গা থেকে আমাদের খুন এগুলোর বিচার অবশ্যই হতে হবে, এবং এই কলঙ্কের যে অধ্যায়, গোটা জাতিকে কলঙ্কের অধ্যায় থেকে অবশ্যই মুক্তি দিতে হবে। আমরা মনে করি আমাদের জুলাই চার্টারের মধ্যে সেটি থাকবে, এবং ঐক্যবদ্ধভাবে সেই ইনসাফ ভিত্তিক উই ওয়ান্ট টু জাস্টিস, সেই বাংলাদেশটি আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ মাসুক ভাই, আপনার কাছে একদমই 1 মিনিট। আমি বলতে চাই, এই জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যদি না নিতে পারি আমাদের কপালে দুঃখ আছে। এদেশে আর এই গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এরকম গুম খুনের শিকার না হতে হয় কাউর। আর একটা বিষয়, এই যে যিনি যে কথা বলছে, আপনি ফ্যাসিস্টরা কিভাবে পালিয়ে গেল? এই তো আপনাদের নেতা সালাউদ্দিন আহমেদও গুম কমিশনে দিয়েছে, অভিযোগ দিয়েছে। 2 সপ্তাহ আগে সাবেক বিদ্যুৎ সচিব আরেকজন সচিব বুড়িং কি মারি একটা বর্ডার আছে, বুড়িংমা কি জানো, রোমারি, হ্যাঁ বুড়িমারি, ওখান দিয়ে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পালিয়ে গেছে। এখন তো ফ্যাসিস্ট ক্ষমতায়, ফ্যাসিস্ট লোকজন সব জায়গায় আছে, আইন শৃঙ্খলা বাহিনী বলে সব জায়গায় আছে। এই ফ্যাসিস্ট রেখে ছাত্র জনতা অভ্যুত্থান করে দিল রক্ত দিয়ে, আপনারা সেই এখন অভ্যুত্থান ধরে রাখতে পারছেন না কেন? দায়ভার কি নেবেন না? না, দায়ভার কি, এদের এই 15.5 বছর জঞ্জালকে পরিষ্কার করতে একটু সময় দিতে হবে, এবং সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের, যে কারা এখনো সচিব বলেন, জুডিশিয়াল ডিপার্টমেন্ট বলেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলেন, সব জায়গায় কি পয়েন্টে এই ফ্যাসিস্টের লোকজন বসা। তাহলে সেই ফ্যাসিস্ট দিয়ে কি নির্বাচন করতে পারবেন? এই ফ্যাসিস্ট দিয়ে নির্বাচন করা যাবে না। তবে নির্বাচন সুষ্ঠু করতে হলে যেটা করতে হবে, অত্যন্ত সহজ আকারও একটা সিস্টেম আছে,
আপনার ডিসিএসপি যে জেলা সেই জেলা ডিসিএসপি ইলেকশন দায়িত্ব দেওয়া যাবে না। আমার এলাকার ডিসিএসপি আমাকে সম্পর্ক হতে পারে, সম্পর্ক কারণ ওনার বিরুদ্ধে হতে পারে, পাশের জেলার অথবা আরো 32টা 33টা 34টা ক্যাডার আছে তাদেরকে রহমান আর কথা শুনতে পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ডক্টর রেজাউল করিম, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই অগণন মানুষের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আসলো, সেই নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং কল্যাণমূলক। সেই কল্যাণমূলক রাষ্ট্র করতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।